বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 4 বায়ো এনার্জেটিক্স এর পার্ট 2 এ তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসের মূলত দুটো স্টেজ রয়েছে, একটি লাইট ডিপেন্ডেন্ট স্টেজ এবং অন্যটি হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজ বা ডার্ক ফেজ। আমরা আজকে ফটোসিনথেসিস কি এবং এর যে লাইট ফেজ আছে এই লাইট ফেজ পর্যন্ত আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তোমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছ একটি রিয়েকশন, যেটা হচ্ছে ফটোসিনথেসিসের রিয়েকশন। এই ফটোসিনথেসিসের রিয়েকশনটা আসলে গ্রিন প্ল্যান্টস যে রয়েছে সেই গ্রিন প্ল্যান্টসের লিভস বা পাতার মেসোফিল টিস্যুতে থাকা যে সেলগুলো রয়েছে সেই সেলের মধ্যে আমরা জানি প্লাস্টিড রয়েছে, আর এই প্লাস্টিডের ভিতরে থাকে থাইলাকয়েড। এই থাইলাকয়েডে মূলত প্রথম যে ফেজ বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ সেটা সংগঠিত হয় এবং পরবর্তীতে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ সংগঠিত হয় স্ট্রোমাতে। তোমাদের মূল বইয়েতে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোর উপর বেসড করে আমি বেশ কয়েকটি স্লাইড এখানে তৈরি করেছি। চলো শিক্ষার্থীরা, আমরা দেখে আসি আমাদের মূল বইয়ে কি লেখা রয়েছে। Photosynthesis, an important features of green plants is that they are produce carbohydrate from carbon dioxide and water in sunlight. খুবই সহজ কথা, তোমরা বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি ফিচার অফ গ্রিন প্ল্যান্টস। অ্যান্ড এখানে বলা হচ্ছে যে কার্বোহাইড্রেটস ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইন সানলাইট, অর্থাৎ এখানে কার্বোহাইড্রেট প্রডিউস হয় কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং সানলাইটের সহায়তায়। In green plants, this process of the formation of carbohydrate is called photosynthesis. এই হচ্ছে ফটোসিনথেসিসের ডেফিনেশন। তাহলে তোমরা কি, যদি পরীক্ষায় ফটোসিনথেসিসের ডেফিনেশন চলে আসে তাহলে তোমরা লিখবে প্ল্যান্টস প্রডিউস কার্বোহাইড্রেটস টাইপস ফুড ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার in the presence of sunlight with the help of chlorophyll is called photosynthesis. In this process, light energy is transformed into chemical energy. খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, যে এখানে বলা হচ্ছে কি লাইট এনার্জিটা কোথায়, লাইট এনার্জি ইজ ট্রান্সফর্মড ইন্টু কেমিক্যাল এনার্জি। অর্থাৎ এখানে সূর্যের যে সৌরশক্তিটা আছে এই সৌরশক্তিটা এখানে কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। The food produced by the green plants is used to accomplish the metabolic process required for its survival. Remaining food is stored in fruits, stems or leaves. অর্থাৎ এখানে উৎপন্ন হওয়া যে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ টাইপস ফুডটা, এটা প্ল্যান্টস তার নিজের কাজেও লাগায়। প্ল্যান্টস তার নিজের শরীরের ভিতরে, যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল রিয়াকশন, এই ফিজিওলজিক্যাল রিয়াকশন ঘটাতেও এই গ্লুকোজের প্রয়োজন রয়েছে। তাই এখানে বলা হচ্ছে দ্য ফুড প্রডিউসড বাই দ্য গ্রিন প্ল্যান্টস ইজ ইউজ টু অ্যাকমপ্লিশ দ্য মেটাবলিক প্রসেসেস। মেটাবলিক প্রসেস মানে হচ্ছে, এটাকে মেটাবলিক শব্দের অর্থ হচ্ছে হজম প্রক্রিয়া, বা এটাকে আমরা বলতে পারি বিপাকীয় যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে মেটাবলিক প্রসেস রিকোয়ার্ড ফর ইটস সার্ভাইভাল মানে হচ্ছে টিকে থাকা। রিমেইনিংস ফুড, অবশিষ্ট যে খাদ্যটি থাকে, ইট স্টোরস ইন ফ্রুটস, এটা সে তার ফলের ভিতরে, স্টিমস অর লিভস, কাণ্ড কিংবা পাতার ভিতরে জমা রাখে। আর এগুলোই কিন্তু মানুষসহ বিভিন্ন প্রাণী খেয়ে জীবন ধারণ করে। তাই এখানে বলা হচ্ছে দ্য এক্সিস্টেন্স অফ ম্যানকাইন্ড অ্যান্ড আদার লিভিং ক্রিয়েচার্স ডিপেন্ডস অন দ্য ফুড produced and stored
ইন প্ল্যান্টস, অর্থাৎ ম্যানকাইন্ড এবং আদার লিভিং ক্রিয়েচার্স ডিপেন্ডস অন, তারা নির্ভর করছে অন দ্য ফুড প্রডিউস অ্যান্ড স্টোরড ইন প্ল্যান্টস, অর্থাৎ এই যে প্ল্যান্টস যে খাদ্যটা তৈরি করে তার উপরে, কিংবা সে যেটা সংরক্ষণ করে রাখে তার উপরে। এখানে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে কি দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস ফর ফটোসিনথেসিস আর ক্লোরোফিল, লাইট, ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। এই চারটি উপাদান অবশ্যই লাগবে ফটোসিনথেসিস রিঅ্যাকশনটি ঘটার জন্য। তারপরে দেখি কি রয়েছে। দ্য মেসোফিল টিস্যু অফ লিভ ইজ দ্য মেইন সাইট অফ ফটোসিনথেসিস। মেসোফিল টিস্যুটা কোথায় থাকে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটা হচ্ছে একটি পাতার জুম করা একটি অংশ, উপরে একটি লেয়ার রয়েছে এবং নিচে আরেকটি লেয়ার রয়েছে। এই যে মাঝখানের যে লেয়ারটি, এই মাঝখানের লেয়ারটিকেই বলা হচ্ছে মূলত মেসোফিল টিস্যু। আর এই মেসোফিল টিস্যুকেই আমরা দেখতে পাবো এখানে প্রচুর পরিমাণ প্ল্যান্ট সেল রয়েছে। আর এই প্ল্যান্ট সেলের ভিতরেই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্ট রয়েছে। তাহলে দেখি তোমাদের বইতে কি লেখা রয়েছে। দ্য মেসোফিল টিস্যু অফ এ লিফ ইজ দ্য মেইন সাইট অফ ফটোসিনথেসিস। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি এমসিকিউ, পরীক্ষায় কিন্তু চলে আসে যে কোথায় ঘটে। এখানে বলছে যে দ্য মেসোফিল টিস্যু অফ এ লিফ, দ্য মেসোফিল টিস্যু, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে, মেসোফিল টিস্যু। Terrestrial green plants absorb water from the soil through their roots. Terrestrial শব্দের অর্থ হচ্ছে স্থলজ, অর্থাৎ যে সকল প্ল্যান্টস মাটিতে থাকে তারা কিন্তু, যে সকল প্ল্যান্টস স্থলে বসবাস করে তারা কিন্তু মাটির থেকে পানি সংগ্রহ করে কিসের মাধ্যমে, রুটসের মাধ্যমে, অ্যান্ড স্যান্ড ইট টু দ্য ক্লোরোপ্লাস্ট ইন দ্য মেসোফিল টিস্যু। এবং এই পানিটা আমরা জানি যে জাইলেম টিস্যুর মাধ্যমে সে কিন্তু পাতায় পৌঁছে দিচ্ছে। কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যাবজর্বড ফ্রম অ্যাটমসফিয়ার থ্রু দ্য স্ট্রোমা অ্যান্ড ইজ সেন্ট টু দ্য সেম ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ একই ক্লোরোপ্লাস্টে এই যে স্ট্রোমা আছে, স্ট্রোমা জিনিসটা কি, স্ট্রোমা হচ্ছে পাতার ভিতরে থাকা ছিদ্র, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পত্ররন্ধ্র বা পাতার ভিতরে থাকা ছিদ্র। এর মাধ্যমে সে কার্বন ডাইঅক্সাইডটা এখানে অ্যাবজর্ব করে থাকে। এরপরে দেখো কি লেখা রয়েছে। এটা তো গেল টেরেস্ট্রিয়ালের ক্ষেত্রে। যদি অ্যাকুয়াটিক প্ল্যান্টস হয়, অ্যাকুয়াটিক প্ল্যান্টস মানে হচ্ছে জলজ উদ্ভিদ, অর্থাৎ যারা পানিতে থাকে, পানিতে থাকা সবুজ উদ্ভিদগুলো পানি থেকেই কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে থাকে। তাই এখানে বলা হচ্ছে যে অ্যাকুয়াটিক প্ল্যান্টস অ্যাবজর্ব দ্য কার্বন ডাইঅক্সাইড হুইচ ইজ ডিজলভড ইন দ্য ওয়াটার, অর্থাৎ যে সকল কার্বন ডাইঅক্সাইড পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে সেখান থেকেই অ্যাকুয়াটিক প্ল্যান্টসগুলো কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে। দ্য প্রেজেন্স অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড দ্য ওয়াটার ইজ 0.03% অ্যান্ড 0.3% রেসপেক্টিভলি। এর মানে হচ্ছে যে পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%, আর অ্যাটমসফিয়ার অর্থাৎ এই যে বাতাসে, এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.03%। তাহলে তোমরা বুঝতেই পারছো যে পানিতে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেশি। তাই এই পানিতেই যে সকল প্ল্যান্টসগুলো রয়েছে বা অ্যাকুয়াটিক যে প্ল্যান্টসগুলো রয়েছে তাদের কিন্তু ফটোসিনথেসিসের যে রেট সেটা কিন্তু একটু বেশি। তাই এখানে বলা হচ্ছে কি, সো দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ হায়ার ইন অ্যাকুয়াটিক প্ল্যান্টস দ্যান দ্যাট অফ এ ল্যান্ড প্ল্যান্টস। এই যে অ্যাকুয়াটিক প্ল্যান্টসটাকে একটু বেশি করে দেখানো হয়েছে গ্রাফের মাধ্যমে, প্ল্যান্টসটাকে একটু গ্রাফের মাধ্যমে ছোট করে দেখানো হয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে অ্যাকুয়াটিক প্ল্যান্টসরা পানিতে দ্রবীভূত থাকা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে থাকে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবে
যারা হচ্ছে অ্যাকুয়াটিক প্ল্যান্টস তাদের ফটোসিনথেটিক রেট অনেক বেশি হয়ে থাকে, খুব দ্রুত এরা খাদ্য প্রস্তুত করতে পারে। আর যারা টেরেস্ট্রিয়াল প্ল্যান্টস তাদের যে ফটোসিনথেটিক রেট সেটা কিন্তু কিছুটা কম রয়েছে। এরপরে দেখো, অক্সিজেন অ্যান্ড ওয়াটার্স আর বাই প্রোডাক্টস অফ ফটোসিনথেসিস, সো it is an oxidation reduction process. In this process, water is oxidized and carbon dioxide is reduced. তোমরা যখন কেমিস্ট্রির চ্যাপ্টার 7 পড়বে সেখানে অক্সিডেশন রিডাকশন নামক একটি টপিকস রয়েছে, সেখানে তোমরা বুঝতে পারবে যে আসলে অক্সিডেশন এবং রিডাকশন কাকে বলে। তো এখানে আপাতত মনে রাখো যে ওয়াটার এখানে অক্সিজেনে যে পরিণত হচ্ছে ভেঙে, এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে অক্সিডেশন রিয়াকশন। এবং এখানে কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজের সাথে কার্বন দিয়ে এখানে গ্লুকোজ তৈরি করছে, এটাকে বলা হচ্ছে রিডাকশন রিয়াকশন। এরপরে দেখো, দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস, তোমাদের মূল বইয়ের আলোকে, ফটোসিনথেসিস ইজ এ লং অ্যান্ড কমপ্লেক্স প্রসেসেস। ফটোসিনথেসিসটা একটি দীর্ঘ এবং কমপ্লেক্স বা জটিল প্রক্রিয়া। আমরা হয়তোবা খুব সংক্ষেপেই একটি রিয়েকশন লিখে দিলাম আর বলে দিলাম যে এখানে গ্লুকোজ প্রডিউস হচ্ছে। আসলে এটা খুবই জটিল এবং কঠিন একটি প্রক্রিয়া। এটা তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে প্ল্যান্ট ফিজিওলজি চ্যাপ্টারে তোমরা আরও সুন্দরভাবে খেয়াল করবে যে গ্লুকোজ উৎপন্ন হয় কতগুলো ধাপ বা কতগুলো পর্যায় শেষ করে। তো এই ফটোসিনথেসিসকে আমাদের ফ্রেডরিক ফ্রস্ট ব্ল্যাকম্যান অর্থাৎ F.A. ব্ল্যাকম্যান 1905 তাহলে 1905 সালে সর্বপ্রথম ব্ল্যাকম্যান নামক একজন সায়েন্টিস্ট, এই ব্ল্যাকম্যান নামটা কিন্তু ব্ল্যাক এবং ম্যান আলাদা আলাদা করে লেখা যাবে না, ব্ল্যাকম্যান একসাথে লিখতে হবে, অথবা F.F. ব্ল্যাকম্যান তুমি লিখতে পারো, অথবা ফ্রেডরিক ফ্রস্ট ব্ল্যাকম্যান তুমি লিখতে পারো। উনি সর্বপ্রথম এই ফটোসিনথেসিসটাকে দুইটি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছেন লাইট ডিপেন্ডেন্ট ফেজ অ্যান্ড লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। তো এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফটোসিনথেসিস কিন্তু টু টাইপস না, টু স্টেজ। হ্যাঁ, এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে তোমরা পরবর্তী ছবিটাতে একটু লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটি প্লাস্টিড। এই প্লাস্টিডের মাঝখানে দেখো অসংখ্য থাইলাকয়েড রয়েছে। এই থাইলাকয়েডটা গ্রিন কালারের হয়ে থাকে। কেন গ্রিন কালারের হয়ে থাকে? কারণ এর ভিতরে ক্লোরোফিল রয়েছে। ক্লোরোফিল থাকার কারণে এই ক্লোরোফিলই কিন্তু মূলত যে লাইট এনার্জিটা রয়েছে সেই লাইট এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারে। আর এই থাইলাকয়েডের মধ্যেই যে রিয়েকশনটা ঘটবে সেটাকে আমরা বলবো লাইট ডিপেন্ডেন্ট ফেজ। আর আমরা জানি যে এই থাইলাকয়েড থেকে মাত্র দুইটি জিনিস উৎপন্ন হয়। সেই দুটি জিনিস কি? একটি হচ্ছে NADPH H+, NADPH প্লাস H+, এবং অন্যটি হচ্ছে ATP। তাহলে এই দুইটিকে আমরা কোথায় উৎপন্ন করব? এই দুটিকে আমরা উৎপন্ন করব হচ্ছে থাইলাকয়েডের মধ্যে। তো এর পরবর্তীতে এই দুটি চলে যাবে ডার্ক ফেজের জন্য। যাই হোক, তো দেখি লাইট ডিপেন্ডেন্ট ফেজ তোমাদের মূল বইয়েতে কি আলোচনা করা হয়েছে। ক্লোরোফিলস কি রোলস? ক্লোরোফিলস প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য প্রোডাকশন অফ ATP অ্যান্ড NADPH+। এখানে NADPH+ শব্দটার মানে কি? NADP মানে হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট অ্যান্ড হাইড্রোজেন প্লাস মানে হচ্ছে H+কে বলি আমরা একটি প্রোটন। তো ফোটন অ্যাবজর্পশন, ফোটন জিনিসটা কি? ফোটন হচ্ছে আলোর কণা, আলোর কণাকে বলা হচ্ছে ফোটন। The chlorophyll molecules absorb photon from light, অর্থাৎ ক্লোরোফিলই একমাত্র সেই ফোটন কণাকে অ্যাবজর্ব করতে পারে। উইথ দ্য হেল্প অফ দ্য এনার্জি অবটেইনড ফ্রম দ্য photon absorbed, ATP is formed through the addition of
অ্যান ইনঅর্গানিক ফসফেট উইথ এডিপি। গত ক্লাসে আমরা দেখেছি যে এডিপির সাথে যখন একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় তখন তাকে আমরা বলি ফসফোরাইলেশন। কিন্তু এখানে যেহেতু সূর্যের আলোর উপস্থিতিতে এডিপির সাথে একটি ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, এটাকে বলা হচ্ছে এটিপি সিনথেসাইজ। এটিপি সিনথেসাইজ প্রসেসের মাধ্যমে এডিপি প্লাস পিআই একটি এটিপি তৈরি হচ্ছে, এইটাকে বলবো আমরা ফটোফসফোরাইলেশন। তাহলে কি, দ্য প্রসেস অফ ফরমেশন অফ এটিপি ইজ কল্ড ফটোফসফোরাইলেশন। এখানে অবশ্যই বলতে হবে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট। এরপরে তোমাদের বইতে কি লেখা রয়েছে, ফটোলাইসিস অফ ওয়াটার। ফটোলাইসিস, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া। এই যে পাতার যে ক্লোরোফিল রয়েছে, এই ক্লোরোফিলের ভিতরে যে থাইলাকয়েডটি রয়েছে, এই যে এই ছবিটাতে একটু খেয়াল করে দেখো, ঠিক এই জায়গাটাতে পানি ভেঙে গিয়ে তিনটি জিনিস এখানে উৎপন্ন হয়েছে। কি কি তিনটি জিনিস উৎপন্ন হয়েছে? একটি হচ্ছে H+, আরেকটি হচ্ছে অক্সিজেন এবং অন্যটি হচ্ছে ইলেকট্রন। অতএব এই বিষয়টি এখানে বলা হচ্ছে যে অক্সিজেন, প্রোটন অথবা হাইড্রোজেন, প্রোটন অথবা হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়ন মানে কি? H+। আমরা জানি হাইড্রোজেন দেখতে কেমন হয়। হাইড্রোজেনের মাত্র একটি ইলেকট্রন থাকে, আর এখানে তার একটি মাত্র প্রোটন থাকে, নিউট্রন থাকে না। হাইড্রোজেনে নিউট্রন থাকে না। ডিউটেরিয়াম এবং ট্রিটিরিয়ামে থাকলেও হাইড্রোজেনের যে আইসোটোপ প্রোট্রিয়াম, এখানে কিন্তু কোনো নিউট্রন থাকে না। তাই এই ইলেকট্রনটা সে যদি দিয়ে দেয়, এখানে যদি ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে যে জিনিসটা থাকে এখানে শুধুমাত্র প্রোটন থাকে। তাই এখানে বলা হচ্ছে প্রোটন প্লাস হাইড্রোজেন আয়ন, প্রোটন অথবা হাইড্রোজেন আয়ন, প্রোটন অথবা hydrogen ion, and electrons are released through the hydrolysis of water with the help of sunlight and chlorophyll. The process is called photolysis of water. এটা খুবই গুরুত্বপূর্ণ একটি শর্ট কোয়েশ্চন যে হোয়াট ইজ ফটোলাইসিস অফ ওয়াটার। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সূর্যের আলোর সাহায্যে এই যে ক্লোরোফিলের সহায়তায় পানি ভেঙে গিয়ে এখানে তিনটা জিনিস উৎপন্ন হচ্ছে। একটি হচ্ছে অক্সিজেন, আরেকটা হচ্ছে প্রোটন অথবা হাইড্রোজেন আয়ন বা H+, আরেকটা হচ্ছে এই ইলেকট্রন। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে একটি ছবি আর্ট করতে পারি এইভাবে, যে এইখানে সূর্যের আলো, সূর্যের যেন তেন আলো হলে হবে না, এটা থাকতে হবে 400 থেকে 480 ন্যানোমিটার। এটা পরবর্তীতে তোমরা পড়বে, 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটারের যে ওয়েভলেন্থ আছে, সেই ওয়েভলেন্থের আলোটা যখন এখানে পড়ে তখন এই পানিটা ভেঙে যায়। এই পানিটা ভেঙে গিয়ে এদিকে অক্সিজেন, এখানে ইলেকট্রন, আবার এখানে H+। এই H+টি পরবর্তীতে পাতায় থাকা NADPH এর সাথে রিঅ্যাকশন করে NADPH প্লাস অ্যান্ড H+ উৎপন্ন করে, এবং এই ইলেকট্রনের সহায়তা ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1 এর মাধ্যমে এখানে ADP আরেকটি ইনঅর্গানিক ফসফেটের সাথে যুক্ত হয়ে এটিপিতে পরিণত করে। এই যে মূলত দুইটি প্রধান জিনিস এখানে উৎপন্ন হলো, একটি হচ্ছে এটিপি এবং অন্যটি হচ্ছে NADPH প্লাস H+। এই দুটিকেই বলা হচ্ছে অ্যাসিমিলেটরি পাওয়ার, কারণ পরবর্তীতে এরা কার্বন ডাই অক্সাইডের সহায়তায় গ্লুকোজ টাইপসের ফুড তৈরি করবে। তাহলে দেখি এখানে কি লেখা রয়েছে, ATP is produced through the process of photophosphorylation and the electron is reduced NADP and produce NADPH plus H+. This process of producing ATP and NADPH is called the assimilatory power. তাহলে তোমাদের যদি লাইট ডিপেন্ডেন্ট ফেজ এটা পরীক্ষায় আসে, তাহলে তোমরা এখানে তোমাদের বইয়েতে যতটুকু অংশই
লেখা রয়েছে, প্রত্যেকটাই লাইনই তোমরা তুলে দিবে। কোথা থেকে? তোমরা দিবে হচ্ছে এখান থেকে, যে লাইট ডিপেন্ডেন্ট ফেস, লাইট ডিপেন্ডেন্ট ফেস এখান থেকে, লাইট ইজ এসেনশিয়াল এখান থেকে শুরু করবে তোমরা। এখান থেকে শুরু করে একদম অ্যাসিমিলেটরি পাওয়ার পর্যন্ত, অ্যাসিমিলেটরি পাওয়ার পর্যন্ত তোমরা এই লাইট ডিপেন্ডেন্ট ফেসটাকে বর্ণনা করে দিবে। অনেক সময় এই প্রশ্নটা, সংক্ষিপ্ত প্রশ্নটাও চলে আসে, হোয়াট ইজ অ্যাসিমিলেটরি পাওয়ার? অ্যাসিমিলেটরি পাওয়ার কাকে বলে? এই যে এই 2 লাইন লিখে তুমি বলতে পারো যে এটাকে অ্যাসিমিলেটরি পাওয়ার বলে। যে ATP is produced through the process of photophosphorylation and the electron reduce NADP and produce NADPH plus. This process of producing ATP and NADPH plus is called the assimilatory power. তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসটাতে আমরা ফটোসিনথেসিসের যে লাইট ডিপেন্ডেন্ট ফেস রয়েছে সেই লাইট ডিপেন্ডেন্ট ফেস সম্পর্কে এবং ইন্ট্রোডাকশন অফ ফটোসিনথেসিস এই সম্পর্কে আমরা ধারণা অর্জন করলাম। পরবর্তী ক্লাসে আমরা ডার্ক ফেস বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেস নিয়ে আলোচনা করব। সেখানে আমরা দেখতে পারবো যে লাইট ইন্ডিপেন্ডেন্ট স্টেজটা আবার 3 টাইপসের। একটি হচ্ছে C3 সাইকেল, আরেকটি হচ্ছে C4 সাইকেল, আরেকটি হচ্ছে CAM গ্রাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। এর মধ্যে শুধুমাত্র C3 এবং C4 যে টাইপসটি রয়েছে সেটি খুবই সংক্ষিপ্ত পরিসরে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে। পরবর্তী ক্লাসের পূর্ব পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।